কথায় তো বলেই যে পৃথিবীর সব থেকে বড় টান হলো নারীর টান। আমাদের বাবা মার সাথে, আমাদের পরিবারের সাথে যে কানেকশন, এই কানেকশন বোধহয় আর কারোর সাথে হয় না। নমস্কার, আমি যেও আশা করি সবাই খুব ভালো আছেন। আর দেখবেন আমরা যখন প্রচন্ড খুশি, খুব আনন্দিত, আমাদের ইমোশন তো আমরা এক্সপ্রেস করতে চাই ডেফিনেটলি, কিন্তু যখন আমাদের মন খারাপ হয় আমরা চাই না হয়তো সবসময় যে আমাদের মন খারাপটা সবাই জানতে পারুক বা দেখতে পাক। কিন্তু সেই সময়গুলোতেও আমাদের কাছের মানুষ, মানে আমাদের বাবা মা বা পরিবারের লোকজন, সেটা বুঝতে পারে। ঠিক একই রকম ভাবে যখন তাদের মন খারাপ হয়, তারা যদি সেটা লুকোতেও চান, আমরা কোথাও না কোথাও সেটা বুঝতে পারি। এটা শুধুমাত্র পসিবল হয় নারীর টানের জন্য। আজ আপনাদের জন্য রয়েছে আমার কাছে দুখানা অভিজ্ঞতা, এবং এই দুটো অভিজ্ঞতা ভয় তো ডেফিনেটলি, এবং তার সাথে এটাও বোঝায় যে কিছু কিছু টান থেকে যায় সারা জীবন এবং তারপরে। আমাদের প্রথম অভিজ্ঞতা যিনি পাঠিয়েছেন, উনি নিজের নাম প্রকাশ অনিচ্ছুক, আমি সেটা আপনাদের পড়ে শোনাচ্ছি। এবং যিনি দ্বিতীয় অভিজ্ঞতা পাঠিয়েছেন, ওনার নাম অর্পিতা। অর্পিতা আমাদের একটা অডিও মেসেজ পাঠিয়েছেন এবং আমরা সেটা ওনার মুখ থেকেই শুনে নেব। তাহলে চলুন আর কথা বাড়াচ্ছি না, সোজা চলে যাচ্ছি আমাদের প্রথম অভিজ্ঞতায়। নমস্কার। আজ আমি আপনাদের সাথে যেই অভিজ্ঞতা শেয়ার করব সেটা আমার জন্য খুব ইমোশনাল, কারণ সেই অভিজ্ঞতা আমার মাকে নিয়ে। আমার মা প্রায় ৮-৯ বছর ধরে বিভিন্ন রকম প্রবলেমে ভুগছিলেন। আমার মায়ের দেখভাল আমিই করতাম, কারণ আমার ভাই বাইরে থাকে। আমি ১২ বছর ধরে দমদমে থাকি, আর আমার মা টলিগঞ্জে। মাকে আমি অনেকবার বলেছি আমার এখানে এসে থাকতে, কিন্তু মা কোনোভাবেই রাজি হননি। তাই আমি মাকে উইকে ২-৩ বার দেখতে যেতাম। এরই মধ্যে বহুবার হসপিটালাইজ করতে হতো, রাত জাগা, সারাদিন হসপিটালে কাটানো, যখন যা করতে হয়েছে প্রয়োজনে। এভাবেই চলতে লাগলো, আর দেখলাম যে মা আরও দিন দিন দুর্বল হতে লাগলেন, এবং অবশেষে ২৩শে জুন মা চলে গেলেন। তবে তার ১৫ দিন আগে থেকেই কেমন যেন একটা আন্দাজ করতে পেরেছিলাম যে মা বোধহয় আর থাকবে না। খুব মন খারাপ থাকতো, কিছুই খেতে পারতাম না, ওষুধ খেয়েও ঘুমোতে পারতাম না। আমি ভাবতাম কেন এটা হচ্ছে, তবে খানিক তো আন্দাজ করতে পেরেছিলাম মা হয়তো আর থাকবে না। একদিনের ঘটনা, আমি সেদিন আমাদের এক রিলেটিভের বাড়ি যাব, কারণ সেই বাড়ির যিনি গৃহকর্তা ওনার মৎস্যমুখী ছিল। ইচ্ছে না থাকলেও যেতে হবে। সেদিন সকালে উঠে আমি চা খেয়ে হঠাৎ করেই কেন যেন ঘুমিয়ে পড়েছিলাম। বলে রাখা ভালো, এই ব্যাপারটা কিন্তু আমার সাথে আগে কখনো হয়নি, মানে সকালে ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে পড়া। বাট সেদিন হঠাৎ করে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখি যে আমার মা আমার ঠিক পাশে বসে আছেন, আর মাকে দেখে মোটামুটি সুস্থও লাগছে। আমি খুব অবাক হয়ে যাই। হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়। ঘুম থেকে উঠেই আমি ভাবি যে আমি কালকেই মায়ের কাছে যাব। তারপর যাই হোক, আমার যেহেতু বেরোনোর ছিল, তাই আমি রেডি হয়ে সেই বাড়িতে যাই দুপুরবেলা। রিলেটিভের বাড়িতে পৌঁছে দেখি আমার ফোনে অনেকগুলো মিসড কল, সঙ্গে আমার ছেলে, আমার হাজব্যান্ড দুজনেরই কল আছে। আমি সঙ্গে সঙ্গে কল ব্যাক করি ছেলেকে। ও তখন বলে, মা, দিদার শরীর খুব খারাপ। আমার বুঝতে আর কিছু বাকি থাকে না। আমি নিজেকে ভীষণভাবে কন্ট্রোল করি আর মায়ের বাড়ি আসি। মায়ের শরীর তখনও গরম। এরপর আর কিছু বলার থাকে না। পরের দিন মায়ের শেষকৃত্য হয়। তারপর অনেক রাতে আমার মনে পড়ে, মা যেমন আমায় না বলে কোথাও যেতেন না, ঠিক তেমনই হয়তো অমৃত লোকে যাত্রা করার আগেও মা আমায় জানিয়ে গেলেন। আমি জানি না সেদিন আমি এমনি মাকে স্বপ্নে দেখেছিলাম নাকি মনের ভুল, তবে আমার সত্যিই মনে হয় যে মা যাওয়ার আগে আমায় শেষ দেখা দিয়ে গেছিলেন। আমার মাকে আজও খুব মনে পড়ে। এই যে লিখছি, আমি এখনো খুব ইমোশনাল। আমার মা ৮৪ বছর বেঁচে ছিলেন, আর আমি ভালোই জানি মা এখন অমৃত ধামেই আছেন।
শুনলেন আজকের আমাদের প্রথম অভিজ্ঞতা। আজকের এই অভিজ্ঞতা শুনে ওই একটা ব্যাপার আরও বেশি করে মনে হয় যে আমাদের কাছের মানুষ যারা, তারা যাওয়ার আগে কোনো না কোনোভাবে হয়তো আমাদের জানান দিয়ে যান যে তারা চলে যাচ্ছেন। আজকের প্রথম অভিজ্ঞতা যতটাই অদ্ভুত ততটাই ইমোশনাল। যাই হোক, পরের অভিজ্ঞতায় চলে যাব, তবে তার আগে আমি মেনশন করতে চাই, যদি আপনি আপনার কোনো এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে খুব ইজিলি সেটা করতে পারেন। আপনি নিজের অভিজ্ঞতা আমাদের পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজে, অথবা মেইল করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। যাই হোক, চলে যাচ্ছি আজকের দ্বিতীয় অভিজ্ঞতায়। নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন অর্পিতা, এবং অর্পিতা কিন্তু এর আগেও আমাদের সাথে একখানা তার অভিজ্ঞতা শেয়ার করেছেন, যেটা আমরা শুনিয়েছি আমাদের ফেসবুক পেজে। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেই অদ্ভুত অভিজ্ঞতাও একবার শুনে দেখতে পারেন। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, শুনে নিচ্ছি আজকের দ্বিতীয় অভিজ্ঞতা। নমস্কার, আমি অর্পিতা বলছি। আমি দাদার চ্যানেলে আগেও একবার আমার একটা খুব ভয়ানক এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম। তো সেখানে আপনাদের বা দাদার ভীষণভাবে আমি উৎসাহ পেয়েছি, এবং প্রত্যেকের গল্প, মানে সত্যিকারের ঘটনাটি আমার সাথে যেটা ঘটেছিল সেই গল্পটা সবার ভীষণ ভালো লেগেছে, এবং আমি তাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়েই আজকে আমার লাইফে ঘটে যাওয়া আরেকটি ঘটনা আমি শেয়ার করতে চাইছি। তো কথা না বাড়িয়ে আমি গল্পটা শুরু করছি। প্রথমেই বলে রাখি, ঘটনা হচ্ছে আমার মামার বাড়ির সাথে। আমার মামার বাড়ির সবার সাথেই ঘটনাটি ঘটে। আমি তখন ক্লাস 8 থেকে 9-এ উঠি সবেমাত্র। তো আমি ছোট থেকেই আমার মামার বাড়িতে থাকতাম। আমার মা থাকতেন বর্ধমানে, আর আমার মামার বাড়ি হচ্ছে দুর্গাপুরে। তো আমার জন্মই হয় দুর্গাপুরে, এবং আমি ক্লাস 10th অবধি দুর্গাপুরেই পড়াশোনা করি। ক্লাস 11 থেকে আমি আমার মা বাবার কাছে বর্ধমানে থাকা শুরু করি। তো আমাদের ঘরে আমি, আমার দাদু, আমার দিদা আর আমার ছোট মাইমা থাকতাম। আমার ছোট মামা এয়ারফোর্সে চাকরি করতেন, আর আমার ছোট মাইমার একটা ছোট্ট পুচকু ছিল। সেই পুচকুটার বয়স তখন ছিল ওই 5 মাস মতো। তো আমরা এই 4 জন ঘরে থাকতাম। হঠাৎ একদিন আমার মা আমাকে নিতে আসেন, যে আমার মা বাবা প্ল্যান করেছেন হাজারদুয়ারি বেড়াতে যাবেন বলে। তো তাদের ইচ্ছা ছিল যে আমাকেও সাথে নিয়ে যাওয়ার। তো আমার দাদুকে বলতে আসে আমার মা যে আমি শ্বেতাকে নিয়ে যাচ্ছি, আমার ডাকনাম শ্বেতা, যে নিয়ে যাচ্ছি, তো আমি কদিনের মধ্যেই ওকে ঘোরা হয়ে গেলে আমি দিয়ে যাব। তো আমার দাদু তখন একটাই কথা আমার মাকে বলে যে ওকে সোমবার দিন কিন্তু অবশ্যই দিয়ে যাবি, সোমবারের থেকে বেশি দেরি কিন্তু করবি না। তো আমার মা বলে, তুমি এরকমভাবে বলছো কেন, সোমবারই দিয়ে যাবি, সোমবার থেকে মঙ্গলবার হতেই পারে। বলে না, তুই ওকে সোমবার দিনই দিয়ে যাবি। আর আমার দাদু সচরাচর আমাকে কোথাও যেতে দিত না, মানে আমার দাদু আমাকে মানে একটা রাতও না দেখলে আমার দাদুর আর কি একটা মানে বাজে মানে খারাপ লাগতো, যে মানে ছোট থেকে যেহেতু আমি ওখানে মানুষ হয়েছি, খুব ভালোবাসতেন আমায়। যাই হোক, আমার মা আমাকে নিয়ে যান। কোইন্সিডেন্টলি পরের দিন আমাকে আমার মা যেদিন নিয়ে গেছে, আমার বড় মাসি আসে আমার মামার বাড়িতে, এবং আমার বড় মাসি আমার দিদাকে বলে যে মা চলো তুমি কদিন আমার ঘরে থেকে আসবে। তো আমার বড় মাসির ঘর হচ্ছে কৃষ্ণনগরে। তো আমার দাদু বলে যে আমার দিদাকে, তুমিও চলে যাচ্ছ, সেটাও গেছে, তো তুমিও কিন্তু সোমবার দিন ফিরে আসবে। তো আমার দিদা বলে ঠিক আছে, আমি তার আগে হলে তার আগেই ফিরে আসবো। তো আমার দিদাও আমার মাসির সাথে যায়। ঘরে আমার মাইমা, ছোট মাইমা আর আমার দাদু আর ওই পুচকুটা ছিল। সোমবার দিন সকালবেলায় হঠাৎ করেই আমার দাদুর স্ট্রোক হয়। এটা বলার আগে আমি কিছু কথা আরও বলি। আমার দাদুর বাগানের খুব নেশা ছিল, খুব। উনি যখন চাকরি করতেন, চাকরি জীবনে উনি অবসর সময়ে সবসময় বাগান নিয়েই পড়ে থাকতেন। আর রিটায়ার করার পর ওনার নেশাটা আরও বেড়ে যায়। সব সময় বাগানে জল দেব, বাগানে ফুল লাগাবো, মানে এরকম একটা নেশা হয়। তো সোমবার দিন সকালে আমার দাদু বাগানে জল দিতে যায়, আর আমার মাইমা রান্নাঘরে যায় ব্রেকফাস্ট বানাতে। তো আমাদের রান্নাঘরের যে জানলাটা, তার ঠিক পেছন দিকটাতে আমাদের দুটো সুপুরি গাছ লাগানো ছিল। তো আমার দাদু ওই সুপুরি গাছের গোড়াতেই আমার দাদুর স্ট্রোক হয়।
সেরিব্রাল অ্যাটাক হয় এবং আমার দাদুর কথা বলতে আর পাচ্ছিল না। তো আমার দাদুর সুপুরি দুটো গাছ ধরেই মানে মাটিতে মানে লুটিয়ে পড়ছিল, আর মুখ দিয়ে একটা গোঙানির আওয়াজ আসছিল। তো আমার মাইমা জানলা দিয়ে সেটা দেখতে পেয়ে পাশাপাশি সবাইকে ডাকে এবং আমার দাদুকে হসপিটালাইজড করা হয়। তো জানা যায় যে আমার দাদুর সেরিব্রাল অ্যাটাক হয়েছে, ঘাড়ের শিরা ছিঁড়ে গেছে, মাথায় ব্লাড ক্লটিং হয়ে গেছে এবং যথারীতি আমার দাদু সোমবার বিকেল 5টাতে মারা যায়। সেই সোমবার দিনে আমার দাদু মারা যায়। তখনকার যুগে ধরুন অত ফোনের ব্যবস্থা ছিল না। আমার দাদুদের ঘরে ল্যান্ডলাইন ছিল, কিন্তু আমার মায়ের কাছে ফোন ছিল না। আমার মা যেখানে থাকতেন তার পাশের বাড়িতে ফোন ছিল, সেখানে ফোন যেত। তো সেখানে হুটোবাটিতে সবাই হসপিটালাইজ করেছে, তখন আমার মাকে জানাতে পারেনি। আর আমি, আমার মা, আমার বাবা, আমার ভাই সোমবার সকালে হাজারদুয়ারি থেকে বর্ধমান ব্যাক করি। তো আমার মা বিকেলবেলা নর্মালি বলে যে চল ফুচকা খেতে যাবি, তাহলে একটু মোড়ের যে ফুচকালা বসে খেয়ে আসি। তো আমরা যখন ফুচকা খেতে বেরোই, হঠাৎ করে কোথা থেকে একটা কালো রঙের কুকুর এসে আমার মায়ের গায়ে রীতিমতো উঠে পড়ে। তখন কিন্তু বাজে ওই 5টায়, যখন আমার দাদুর প্রাণটা গেছে, এবং আমার মাকে রীতিমতো জিভ দিয়ে চেটে দেয়। তো আমার মা বলে যে এই কুকুরটা তো কোনোদিন দেখিনি, এই কোথা থেকে এলো। আর সত্যি কথায় ওই কুকুরটাকে আমরা কেউই কোনোদিন পাড়াতে দেখিনি। ওরকম মাকে চেটে দিয়ে মা চলে যায়। তো মা বলে আমি আর ফুচকা খাবো না, বাবারে ওই নোংরা গায়ে চেটেছে ইয়ে করেছে, তুই খা। তো মা আর ওই পেঁয়াজ কিছু খায়নি, ফুচকাই খায়নি। তারপরে যখন আমরা ঘরে এসছি ফুচকা খেয়ে পর, তখন শুনছি যে এরকম ফোন এসেছিল আমার দাদু এক্সপায়ার করেছে। তো আমরা সেই রাতে তো আর যেতে পারিনি, যাই হোক ট্রেন ছিল না। তো পরের দিন আমরা সকালেই ভোরবেলা চলে যাই। আমার দাদুকে ঘরে গিয়ে দেখি যে আমার দাদুকে অলরেডি ঘরে আনা হয়ে গেছে এবং আমার দাদুকে একটা কফিনের মধ্যে রেখেছে বরফ টরফ দিয়ে। যেহেতু আমার মামা এয়ারফোর্সে চাকরি করতেন, আমার মামার আসতে একটু টাইম লাগবে, তো সেজন্য দাদুকে ওষুধ দিয়ে বরফ দিয়ে ওরকমভাবে ডাইনিংয়ের মধ্যে রাখা হয়েছে। আমার দিদাও বাইক কার চলে এসছেন, সবাই খুব কান্নাকাটি করছে। আমি যাওয়া মাত্রই আমাকেও আমার দিদা বলছে, দেখ সোমবার দিন বলেছিল তোকে আসতে, তুই সোমবার এলি না, আজকে মঙ্গলবার, দেখ তোর দাদু কালকেই সোমবারেই চলে গেছে। যাই হোক আমিও মানে টোটালি মানে কি বলবো, মানে মানতেই পারছিলাম না যার সাথে ছোট থেকে আমি এতদিন ছিলাম। তো ইতিমধ্যে মঙ্গলবার রাত্রেবেলা আমার মেজো মাসি তো ওই বক্সটা খোলে যেখানে আমার দাদুকে ভেতরে রাখা হয়েছিল। তো ওই বক্সটা খুলে পর ওষুধ দিতে যায়। তো যখন ওষুধটা দিতে যায় তখন আমার মানে ওই কফিনটার ঢাকাটা খোলা মাত্র আমার মাসি একটু চমকে যায়। তো ওরে বাবারে এরকমভাবে একটা করে ওঠে। তো আমরা বলি কি হলো ওরকম করে উঠলে? দিয়ে বলছে বাবারে বাবুকে কেমন, মানে আমার দাদুকে আমার দাদুর ছেলে মেয়েরা, আমার মামা মাসিরা বা আমার মারা সবাই বাবু বলতো, বাবুকে দেখে ভয় লেগে গেল। আলাম কিসের ভয় লাগলো? তো দিয়ে সবাই মিলে দেখছি বডিটা একটা না কঙ্কাল টাইপের মানে আকৃতি, মানে মানে অলরেডি মানে তৈরি হতে শুরু করেছে, মানে কাঠামোটা চামড়াগুলো শুকিয়ে যাচ্ছে। তো ওইটা দেখে আমার মাসি ভয় পেয়ে গেছিল, আমরাও যথারীতি ভয় পেয়েছিলাম। তো তারপর আমার মামা আসে। তো ঘটনাটা শুরু হয় আমার দাদুকে পোড়ানোর পর থেকে। মানে আমার মামারা সবাইকে নেমন্তন্ন করতে যাচ্ছিলেন শ্রাদ্ধর কাজের জন্য পাড়া প্রতিবেশীকে। তো কোনো জায়গায় বড় মামা যাচ্ছিলেন, কোনো জায়গায় ছোট মামা যাচ্ছিলেন। সন্ধ্যের মধ্যেই সবাই ঘরে চলে আসছিল, বিকেলের মধ্যেই সূর্য ডোবার আগেই সব চলে আসছিল ঘরে। তো আমরা একদিন সবাই মিলে ডাইনিংয়ে বসে এরকম আলোচনা করছি যে কাকে কাকে নেমন্তন্ন করা হয়েছে বা কি পূজার কি বিধি নিষেধ আছে সমস্ত কিছু। হঠাৎ করে আমাদের বাইরের যে গ্রিলের গেটটা আছে ওইটার যে হ্যাজবোল্টটা আছে ওটা খোলার একটা আওয়াজ হতো। হঠাৎ করে ওটা একটা আওয়াজ হলো, মনে হলো কেউ যেন খুলছে, মানে খুলেছে। তো আমরা উঁকি মেরে দেখছি না কেউ তো নেই। তো আমার বড় মামার ছেলে, আমার বড় দাদা, তিনি লক্ষ্য করেছেন যে হ্যাজবোল্টটা খোলা। দিয়ে বলছে হ্যাজবোল্টটা খোলা তো, কিন্তু কেউ তো এলো না বা কেউ তো আসেও নি। তো ও গিয়ে আবার হ্যাজবোল্টটা যথারীতি লাগিয়ে আসে। আবার এসে আমরা বসি ডাইনিংয়ে সবাই, আবার সেম কেস। তখন আমাদের একটু মনে খটকা হয় যে এটা কি হচ্ছে, এরকম হচ্ছে কেন। তো যাই হোক তারপরে সমস্ত রীতিরেওয়াজ রিচুয়াল মেনে সমস্ত কিছু পূজা পাঠ হয় ওনার। পুজো পাঠ হয়ে যাওয়ার পরে সবাই যে যার আত্মীয় স্বজন ঘর চলে যায়
এবং আমার ছোট মামাও তার জায়গা, মানে আমার মামার তখন পাঞ্জাব আমবালায় পোস্টিং ছিল, তো সেখানে আমার মামা ফিরে যায়। ঘরে শুধুমাত্র আমি, আমার দিদা, আমার মাইমা আর ওই পুচকুটা। তো আমরা ঠিক করি যে অত বড় রুমে একা একা সবাই না শুয়ে, তিনজনেই মেয়ে মানুষ, তো আমরা ডাইনিংয়ের মধ্যে মাটিতে বিছানা করে তিনজনে আমরা শোবো। তো আমরা তিনজনেই মাটিতে বিছানা করে শুতাম। ঠিক রাত 1:30 থেকে 2:30 আমার মাইমা হঠাৎ করে উঠে বসতো, এবং উঠে বসে আমার মাইমা আমাদেরকেও ডাকতো যে সেটা ওঠ। আমার দিদাকেও ডাকতো, মা উঠুন, আমি না বাগানে কারো ঝাড় দেওয়ার আওয়াজ পাচ্ছি। কিন্তু আমরা পেতাম না, আমি বা আমার দিদা কিন্তু পাইনি। ও কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে, দেখো বাগানে কেউ হাঁটছে, বাগানে কেউ ঝাড় দিচ্ছে। আমরা বলি কোথায়, আমরা তো শুনতে পাচ্ছি না, তুমিই শুনতে পাচ্ছ? বলছে হ্যাঁ আমি না শুনতে পাচ্ছি, তোরা শুনতে পাচ্ছিস না? এই জিনিসটা কন্টিনিউয়াসলি রাত 2:30, 2:45 অবধি ওরকম ও বসে থাকতো, আমরাও সাথে বসে থাকতাম, কিন্তু আমরা কিছু শুনতে পেতাম না। দীর্ঘদিন এরকম রোজই বলতে শুরু করে। এদিকে আমরা কেউ শুনি না। তো আমার বড় মাসির যে ছেলে আছে, আমার মেজদা, তাকে বলে যে তুই কদিন তাহলে থেকে যাতো, মানে আমার দিদা আর কি আমার বড় মাসিকে জানায়, আমার দাদা কদিন এসে আমাদের ঘরে থাকে। ওরকম আমরা সবাই মিলে ওরকম ডাইনিংয়েই শুয়েছি। হঠাৎ করে আমার মামি বলছে, দেখ বাইরের ওই বাগানের দিকে যে গ্রিলের গেটটা, ওই গেটটাকে টোকা মারছে। দিয়ে আমার দাদা উঠে গিয়ে শোনে, কান পেতে দেখছে, না কোনো আওয়াজ নেই। তো আমার দিদা একজন ঠাকুর মশাইয়ের সাথে এই ব্যাপারে কথা বলেন যে আমার বৌমা এরকম ভয় পাচ্ছে। বলছে না, ওটা হয়তো ওনার মনের ভুল হতে পারে, কারণ যখন মানে আমার দাদুর কথা বলছে, ওনার স্ট্রোক হয়েছিল, ঘরে তো শুধুমাত্র তো আপনার বৌমাই ছিল, ওটাই হয়তো ওর মাইন্ডে ঘোরে, ও হয়তো ওটাই শোনে। তো যাই হোক, আমার মাইমাকে তো বোঝানো হয়, কিন্তু আমার মাইমা কোনোভাবেই বুঝতে নারাজ। ও বলে আমি স্পষ্ট শুনতে পাই, তোমরা কেউ মানো আর না মানো। এই করতে করতে প্রায় 1 মাস কাটে। তো আমার মামা আবার ছুটি নিয়ে ঘরে আসে। ঘরে এসে পর আমার মামা তো মাইমাকে যথারীতি বকাবকি করছে, হ্যাঁ তুমি এরকম বলছো, এসব কিছু না, ওরকম কোনো কিছু না। যাই হোক, রাত্রেবেলা আমরা আমাদের যে কিচেন আছে ওখানে খাবারের ব্যবস্থা করতে গেছি। তো আমি আর আমার মাইমাই গেছিলাম। তো আমি জল নিতে গেছি, আমার হাতে দুটো গ্লাসেই জল ভর্তি। আর আমার মাইমা খাবারগুলো বাড়ছে। তো আমার মামাকে শুধু বলেছে যে তুমি একবার এসে পর রুটির যে হটপটটা আছে সেটা নিয়ে যাও। তো আমার মামা নিতে গেছে সেটা। হঠাৎ করে সেদিনকে আমরা সবাই শুনেছি পুরোপুরি কেউ ঝাড় দিচ্ছে বাগানটা, এবং আমি আর আমার মামি তো ওখানেই পুরো স্টিল, আমরা ওখানেই দাঁড়িয়ে গেছি। আমরা আর কিছু, মানে আমার হাতে যে জলটাও আছে সেটাও মনে হচ্ছে মানে পড়ে যাওয়ার মতো কন্ডিশন। সেদিন আমি ফার্স্ট শুনতে পাই, আমার মামাও শুনতে পায়। তখন আমার মামি বলে, দেখলি তো, আমি তোদেরকে বলতাম, তোরা বিশ্বাস করতি না। তো আমার মামার ভীষণ সাহস। আমার মামা চট করে ঘর থেকে বেরিয়ে বাগানের দিকে দরজাটা খুলে বেরোয় এবং রীতিমতো জিজ্ঞেস করে কে আছে বাগানে। কোনো আওয়াজ নেই। আমার মামার বাগানে লাইট জ্বালিয়ে দেখে, সেখানেও দেখে কেউ নেই। দিয়ে আমার মামা আবার ঘর চলে আসে। আমার মামা ঠিক ঘরে ঢোকার পরেই আবার জিনিসটা শুরু হয়। তখন আমার মামা বুঝতে পারে যে না, আমার মাইমা সত্যি বলতো। তো সেদিনটা ওরকম গেল। বিকালবেলা আমাকে আমার টিউশন যে দাদা পড়াতেন, উনি পড়াতে আসতো। এবার আস্তে আস্তে গরম পড়ছে। তো এবার আমি যে রুমটা, মানে আমার যে স্টাডি রুমটা ছিল, সেখানে আমি বিছানাতে বসেই পড়াশোনা করতাম। কিন্তু যেহেতু গরমকাল আসছিল, আমি ওই রুমেরই মেঝেতে মাদুর পেতে পড়তাম। তো ওই রুমটাতে একটা বড় গোল টেবিল ছিল, আগেকার যুগের কাঠের টেবিল। তো যখন ওই মাদুরটা পাততাম, তখন এই টেবিলটা আমাকে পাশের ঘরে সরিয়ে রেখে আসতে হতো, এবং খুব ভারী ছিল, ওটাকে টেনে টেনে নিয়ে যেতে হতো। তো আমি ভাবলাম যে আমার যে পড়াতেন তার আসতে দেরি আছে, তো আমি একটু উঠোনটায় পায়চারি করছি যে তিনি আসুক, তারপরে টেবিলটা আমি আর ওই দাদাকে বলবো একটু ধরো, দিয়ে সরিয়ে পর আমি মাদুরটা পেতে বসবো। হঠাৎ করে তখন বিকেল খুব জোর 4:30, 4:45, টেবিলটা সরানোর আওয়াজ হচ্ছে। রীতিমতো টেবিলটাকে কেউ টানছে। তো আমি ছুটে গিয়ে দেখি টেবিলটা মানে যেখানে ছিল সেখান থেকে যে পাশের রুমটায় নিয়ে যায়, অলরেডি পাশের রুমের অর্ধেক অবধি টানা। মানে টেবিলটাকে কেউ যে টেনে নিয়ে গেছে এটা সত্যি। মানে আমি যে আওয়াজটা পেয়েছি, গিয়েও আমি দেখছি যে টেবিলটা অর্ধেকটা ওরকম সরানো। মানে ওই রুমটাতে, মানে এক রুম থেকে আরেক রুমে কেউ নিয়ে যাচ্ছিল। আর ওই স্টাডি রুমটা বেশিরভাগ সময় আমি আর আমার দাদুই ইউজ করতাম,
আমার দাদু আমার বই ঠই গুছিয়ে রাখতো, বা কোনো সময় বিছানা চাদর ফাদর ঠিক করে পরিষ্কার করে দিত আমি পড়তে বসবো বলে। সেদিন আমি ভীষণ ভয় পেয়ে যাই এবং আমার দিদাকে বলি যে দেখো আমার মনে হচ্ছে কিন্তু দাদু এখনো আছে, উনি যাননি, এরকম কিন্তু টেবিল সরানোর আমি আওয়াজ পাচ্ছি। দিয়ে আমার দিদাও ভাবে যে কিছু হয়েছে, তো দিদা বলে তাহলে আবার ঠাকুরমশাইয়ের সাথে কথা বলতে হবে। তা করতে করতেই আমার মা আসে তার পরের দিন। আমার মা, আমরা সবাই ওরকম ডাইনিংয়ে শুই, আবার আমার মামিও ওরকম শুনতে পায়, কিন্তু আমার মামি আর ওঠে না, বলে যা হবে এবার হোক, আমি আর কত আর বলবো, কতই বা রাত জাগবো। তো আমার মা শুয়ে আছে, হঠাৎ করে আমার মায়ের পায়ের দুটো মানে বুড়ো আঙুলের পাশের আঙুলটা টেনে ধরে আমার মাকে পুরো বালিশ থেকে টেনে নামিয়ে দিয়েছে। আর আমার মা চিৎকার করেছে, ওরে বাবা রে, কে টানছে করে উঠেছে। এবার আমরাও হুড়মুড় করে উঠেছি। রীতিমতো আমার মা দেখছি বালিশ থেকে একদম বিছানার অর্ধেক অব্দি চলে গেছে, আর মায়ের পাটা দেখছি বিছানা থেকে বেরিয়ে আছে। তারপর মা বলছে কে টানলো আমাকে এরকম ভাবে? দুটো মোটা মোটা আঙুল আমার পায়ের আঙুলটাকে ধরে এরকম ভাবে টেনে ধরে না এরকম ভাবে নিয়ে যাচ্ছে। সেই রাতে তো আমাদের ঘুম হলো না। তো সবাই, আমার দিদা পরের দিনই বললো ঠাকুরমশাইকে যে এরকম কিন্তু আবার ঘটছে ঘরে। তো ঠাকুরমশাই বললো আপনারা গয়াতে গিয়ে পিণ্ড দান করে আসুন, তাহলে হয়তো ওনার আত্মার শান্তি পাবে। তো আমার মামারা গিয়ে ওখানে পিণ্ড দান করার জন্য যান। তারপরে অবাক করার ঘটনা হয়। আমার মায়েরা 5 ভাই বোন, মানে আমার মাকে নিয়ে আমার মায়েরা 3 বোন আর আমার 2 মামা। তো যেই দিনে আমার মামারা গয়ায় পিণ্ড দিতে গেছে, পিণ্ড দেওয়া পুজো হয়ে গেছে, তো ওনারা ওখানে হোটেলে ছিলেন, পরের দিন ট্রেন ছিল। সেই রাতে আমার দাদু আমার মামাকে স্বপ্ন দেন, আমার ছোট মামাকে। স্বপ্নতে উনি নাকি বলেছিলেন যে আমি খুব শান্তি পেলাম যে তুই আমাকে এরকমভাবে পিণ্ডটা দান করলি, কিন্তু তুই আসতে অনেক দেরি করে দিয়েছিলি। আমার ছোট মামাকে বলেছিলেন তুই অনেক আসতে দেরি করে দিয়েছিলি, আমাকে তো এখানে শুইয়ে রাখা হয়েছিল ঘরের মধ্যে, ওটা ঠিক আমার ভালো লাগছিল না। এটা আমার ছোট মামাকে বলেন। আমার বড় মামাকে কি বলেছে আমার অতটা খেয়াল নেই। আমার বড় মাসি ওনার খুব প্রিয় ছিলেন, যেহেতু বড় মেয়ে ছিলেন ওনার। আমার বড় মাসি দেখেন যে আমার বড় মাসির ঘরে আমার দাদু গেছে, এবং যখন উনি মারা গেছেন তখন উনি লুঙ্গি পরেছিল, মানে লুঙ্গি পরা অবস্থাতেই ওনার হসপিটালে প্রাণটা গেছে। তো আমার মামাও কিন্তু দেখেছে ওই লুঙ্গি পরেই, আর আমার বড় মাসিও দেখেছে ওই লুঙ্গি পরে। আমার বড় মাসিকে বলছে যে জানিস মামনি, আমি না যেখানে গেছি সেখানে খুব কষ্ট, সেখানে জানিস তো আমি ঠিকমতো খেতে পাই না, কি কষ্ট, আমার খুব কষ্ট হয়, আমার সারা শরীর ব্যথা করে, যেন মনে হয় কেউ যেন কাঁটা ফোটাচ্ছে আমার গায়ে। তো আমার বড় মাসি মানে স্বপ্নতেই কাঁদতে শুরু করে। তো তারপর যখন আমার মেশোকে বলে বা আমাদেরকে বলে, তখন আমার মাসি বলে যে জানো তো বাবুকে দেখলাম, বাবু পুরো কঙ্কাল সার হয়ে গেছে, অত মোটা সোটা মানুষ, পুরো চেহারাটা যেন তার কিছু নাই, আর মানে মাথায় চুল নাই, মানে একটা বিকট দেখতে হয়ে গেছে, যেন মনে হচ্ছে কতদিন খেতে পায়নি। তো এটা আমার বড় মাসিকে স্বপ্ন দেয়। আমার মা যেহেতু ছোট, আমার মাকে গিয়ে বলে যে তোকে বলেছিলাম না তুই সোমবার দিন দিয়ে যাবি শ্বেতাকে, তুই সোমবার দিন দিয়ে যাসনি, ওই জন্য তো শ্বেতা আমার সাথে হসপিটাল যেতে পারিনি। ওইটা আমার মায়ের উপর আর কি রাগ ছিল। আর আমার মেজো মাসিকে এসে আমার মেজো মাসির মাথায় হাত বুলায়। তো সেই রাতেই আমার দাদু সবাইকে স্বপ্ন দেয় যখন গয়ায় পিণ্ডটা দান করা হয়ে গেছে। আমার দাদু যখন ওরকম আমাদের সাথে হতো, এরকম টেবিল টানার আওয়াজ হতো বা ওরকম দরজা খোলার মানে গেট খোলার আওয়াজ পেতাম, বা আমার মামি শুনতো, তো আমাদের ঘরে যে আমার মাইমার ছোট বাচ্চাটা ছিল, সেই বাচ্চাটাও কিন্তু মানে দেখতে পেত আমার দাদুকে, মানে আমার দাদু রীতিমতো ওর সাথে খেলা করতো। ওর তখন 5 মাস বয়স, ও তখন মানে হঠাৎ করে খেলতে খেলতে ধরুন শুয়ে আছে, হঠাৎ করে আমার দাদুর যে রুমটা আছে ওই রুমটা দিকে তাকাতো, তাকিয়ে হাসতো, এবং পুরো স্পষ্ট বোঝা যেত যে ও কাউকে দেখে হাসছে বা কেউ ওকে মানে হাসাচ্ছে এমন কিছু বলে, বা এমন কিছু বলে খেলাচ্ছে। তো ও সেটাকে কিন্তু দেখতে পেত। এবং এই ঘটনাটা পুরোপুরি মিটে যাওয়ার পরেও ওই আমার মামার ছেলেটা যখন একটু একটু বড় হয়, ও হাঁটতে শেখে, ও যখন আমার দাদুর
ওই স্টাডি রুমটার ওখান দিয়ে যাতায়াত করতো, যে রুমটা বললাম আমি আগেই যে আমার দাদু আর আমি বেশি ইউজ করতাম। তো ওই রুমটার কাছে গিয়ে ও বিছানার দিকে তাকিয়ে যদি ওর হাতে বল বা কিছু থাকতো, ও সেটাকে ছুঁড়তো বিছানাতে তাকিয়ে, মনে হতো যেন বিছানায় কেউ বসে আছে, এবং রীতিমতো হাসতো দেখে। তো ওকে একদিন, মানে ও আমার খুব ঘনিষ্ঠ ছিল, যেহেতু আমিও তখন, আমারও বেশি বয়স না বা ও অনেক ছোট, তো আমরা দুজনে খেলাধুলা বেশি করতাম। তো ওর ডাকনাম ছিল ভোলা, আমি ওকে ভোলা ভোলা বলে ডাকতাম। তো আমি একদিন ওকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করি যে ভোলা বাবু, তুমি কি দেখতে পাও, তুমি কার সাথে খেলা করো? তখনও তো ওর ঠিক মতো কথা ফোটেনি, কিন্তু দাদা, বাবা, কাকা এগুলোও বলতে পারতো। তো ওকে শেখানো হয়েছিল যে দাদু মানে দাদা। তো ও সেদিন আমায় বলেছিল দাদা দাদা বলে, ও আঙুল দিয়ে ওই বিছানার ওদিকে তাকিয়ে দেখাচ্ছিল। মানে যখন ও দেখাচ্ছে আমিও তাকিয়েছি বিছানার দিকে। জানি না কেন আমার তখন পুরো বডিটা যেন হালকা হয়ে গেল, যেন মনে হলো এখনও যেন বিছানাটায় কেউ বসে আছে। কিন্তু সেই উৎপাতটা আর নেই, শুধু ওই বাচ্চাটার সাথে খেলতে আসে। যাই হোক, তারপর থেকে আর কোনো ঘটনা বা আর কোনো ইনসিডেন্ট ঘটেনি। তো এই ছিল আজকে আমার স্টোরি, যেটা ঘটেছিল আমার লাইফ দিয়ে। অসংখ্য ধন্যবাদ সবাই। আজকের দুটো অভিজ্ঞতা শুনে একটাই কথা বারবার মাথায় আসে যে সত্যিই হয়তো নারীর টান, যার ফলেই আমাদের কাছের মানুষরা চলে গিয়েও হয়তো আবার ফিরে আসেন সেই নারীর টানেই। আশা করি আজকের দুখানা অভিজ্ঞতাই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিজেদের ফিডব্যাক আমাদের সাথে শেয়ার করবেন। আর আবারও বলতে চাই, যদি আপনি আপনার কোনো অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে সেটা খুব সহজেই করতে পারেন। আপনি নিজের অভিজ্ঞতা পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজে, অথবা মেইল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। আপনাদের সুবিধার জন্য সব লিঙ্ক দেয়া থাকবে ডেসক্রিপশনে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।